বন্ধুরা, যেমনই এই খবর সামনে আসে যে ভারত এই মুহূর্তে তার প্রয়োজনের 60%-এরও বেশি অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করছে, তেমনি রাশিয়া সংক্রান্ত এই বছরের সবচেয়ে বড় খবরটি প্রতিরক্ষা খাত থেকে এসেছে, যেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। এর ঠিক পরেই এখন আমেরিকা ভারতকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে। আসলে আমেরিকা এমন একটি আইন আনার প্রস্তুতি নিচ্ছে, যার আওতায় রাশিয়া থেকে তেল বা অন্যান্য পণ্য কেনা দেশগুলোর ওপর 500% পর্যন্ত কর চাপানো হতে পারে। এই আইনের প্রস্তাব দিয়েছেন আমেরিকার প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে অথচ ইউক্রেনকে কোনো সাহায্য করছে না, তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া উচিত। গ্রাহামের এই বক্তব্য সরাসরি ভারত ও চীনের দিকে ইঙ্গিত করে, কারণ এই দুটি দেশ রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কিনছে। গ্রাহাম বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত ও চীনের কাছ থেকে যে অর্থ পাচ্ছেন, সেই অর্থেই তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তার মতে, যদি এই দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা যায়, তাহলে পুতিনকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে। গ্রাহামের এই প্রস্তাব ইতিমধ্যেই 84 জন মার্কিন কংগ্রেস সদস্যের সমর্থন পেয়েছে, যার ফলে এই আইন পাস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। ভারত আগে সৌদি আরব ও ইরাকের মতো উপসাগরীয় দেশগুলো থেকে তেল কিনত, কিন্তু 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইউরোপ ও আমেরিকা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় এবং রাশিয়া ভারতের কাছে সস্তায় তেল বিক্রি করতে শুরু করে। ভারত এই সুযোগের সদ্ব্যবহার করে এবং রাশিয়া থেকে রেকর্ড পরিমাণে তেল আমদানি শুরু করে। এখন পরিস্থিতি এমন যে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় 44%ই রাশিয়া থেকে আসে। 2025 সালের মে মাসে ভারত রাশিয়া থেকে প্রায় 4.2 বিলিয়ন ইউরো মূল্যের তেল ও গ্যাস কিনেছে, যার 72%ই ছিল অপরিশোধিত তেল। মে মাসে ভারত গড়ে প্রতিদিন প্রায় 1.96 মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে কিনেছে এবং জুনে এই পরিমাণ বেড়ে দৈনিক 2.2 মিলিয়ন ব্যারেল পর্যন্ত পৌঁছেছে। এই পরিমাণ এখন উপসাগরীয় দেশগুলো থেকে আমদানির চেয়েও বেশি। যদি আমেরিকার এই বিল পাস হয়ে যায় এবং কার্যকর হয়, তাহলে আমেরিকায় ভারত থেকে পাঠানো পণ্যের ওপর 500% কর বসতে পারে। এর মানে হচ্ছে, ভারতের তৈরি পোশাক, ওষুধ, যন্ত্রপাতি, সফটওয়্যার ও অন্যান্য পণ্য আমেরিকার বাজারে 5 গুণ দামে বিক্রি হবে। এর ফলে ভারতের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কোম্পানিগুলোর বিক্রি কমে যাবে এবং এর সরাসরি প্রভাব ভারতীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর পড়বে। ভারত ও আমেরিকার মধ্যে বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার মাধ্যমে দুই দেশ একে অপরের পণ্যের ওপর শুল্ক কমানোর চেষ্টা করছে। কিন্তু এই নতুন আইন কার্যকর হলে সেই চুক্তির ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। আমেরিকা ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের সম্পর্ক শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। রক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং কৌশলগত বিষয়েও ভারত ও আমেরিকার মধ্যে গভীর সহযোগিতা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকেও এই বিলটির সমর্থন করা হয়েছে। তবে এই বিলে একটি ব্যবস্থা রাখা হয়েছে যে প্রেসিডেন্ট চাইলে এই আইন প্রয়োগ করতে পারেন বা নাও করতে পারেন। এর মানে হচ্ছে প্রেসিডেন্টের হাতে এই ক্ষমতা থাকবে যে তিনি কোনো দেশকে এই আইনের আওতা থেকে ছাড় দিতে পারেন। ট্রাম্পের এই টুলটি পছন্দ হয়েছে কারণ এর মাধ্যমে তিনি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনার পথ খুলতে পারবেন। কিছু আমেরিকান মিডিয়া রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন এই আইনে কিছু পরিবর্তন চায়। তারা চায় যেখানে আইনে শাল অর্থাৎ আবশ্যিক শব্দটি রয়েছে, সেখানে মে অর্থাৎ হতে পারে শব্দটি লেখা হোক। এর ফলে প্রেসিডেন্টের উপর কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং তিনি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবেন। এর সুবিধা হতে পারে যে ভারতের মতো দেশগুলোকে এই আইনের আওতা থেকে ছাড় দেওয়া যেতে পারে। রাশিয়া এই গোটা ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র বলেছেন, সেনেটর গ্রাহাম একজন কট্টর রাশিয়া বিরোধী এবং তার মতামত সকলেই আগে থেকেই জানে। তিনি বলেছেন যে এই ধরনের নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধ শেষ করবে না, বরং যুদ্ধ আরও তীব্র হবে। তিনি আমেরিকাকে খোঁচা দিয়ে বলেন যে যদি সিদ্ধান্ত নেবার ক্ষমতা ওই সেনেটরের হাতে থাকত, তবে এতদিনে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে অনেক কঠোর পদক্ষেপ নিয়ে ফেলত। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত লাভবান হচ্ছে, কারণ এর ফলে পেট্রোল ডিজেলের দাম কমছে এবং সরকারের ওপর চাপও কিছুটা কমছে। কিন্তু অন্যদিকে
আমেরিকার মতো বড় মিত্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকছে। যদি আমেরিকা ভারতকে এই আইনের আওতা থেকে ছাড় না দেয়, তাহলে ভারতের শিল্প এবং অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে। যদি আমেরিকা এই বিল কার্যকর করে এবং ভারতকে ছাড় না দেয়, তাহলে দুই দেশের বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কে অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি ভারত সময়মতো সঠিক পদক্ষেপ নেয়, তাহলে সে না শুধুমাত্র তার অর্থনৈতিক ক্ষতি ঠেকাতে পারবে, বরং আন্তর্জাতিক মঞ্চে একটি ভারসাম্যপূর্ণ ও বিচক্ষণ দেশের ভাবমূর্তিও বজায় রাখতে পারবে। অন্যদিকে বন্ধুরা, যেখানে আমেরিকা তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার পথে হাঁটছে এবং বারবার এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেখানে এই 500% ট্যারিফ ভারতের উপরে আরোপ হবে তার সম্ভাবনা অত্যন্ত কম। এটা কেবল আমেরিকার একটা রাজনৈতিক কৌশল বা চাপের খেলা, কারণ আপনাদের নিশ্চয় মনে আছে, যখন ভারত রাশিয়া থেকে S-400 ডিফেন্স সিস্টেম কিনছিল, তখনও আমেরিকা ক্যাটসা আইনের আওতায় ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। কিন্তু আমেরিকা সেটা বাস্তবে করতে পারেনি। সুতরাং এবার যদি আমেরিকা এই ধরনের কোনো পদক্ষেপ ভারত বিরোধী হিসেবে নেয়, তাহলে তা আমেরিকার ওপরেই বুমেরাং হয়ে ফিরে আসবে। এর পাশাপাশি বন্ধুরা, ভারত এবং রাশিয়ার মধ্যে একটি বড় ডিফেন্স চুক্তি এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। রাশিয়া খুব শীঘ্রই ভারতকে একটি আপগ্রেডেড আকুলা ক্লাস পারমাণবিক আক্রমণাত্মক সাবমেরিন অর্থাৎ নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হস্তান্তর করতে চলেছে। এই সেই সাবমেরিন যার জন্য 2019 সালে ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় $3 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী এই সাবমেরিনটি 2025 সালের মধ্যে ভারতের হাতে আসার কথা ছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কিছু প্রযুক্তিগত কারণে এতে কিছুটা দেরি হয়েছে। এখন রাশিয়া এই বিলম্বের ক্ষতিপূরণ হিসেবে একটি বড় পরিবর্তন করেছে। যে সাবমেরিনটি আগে ঠিক হয়েছিল, তার পরিবর্তে এখন ভারতকে একটি আপগ্রেডেড ভার্সন দেওয়া হবে, যার মধ্যে থাকবে রাশিয়ার ভয়ঙ্কর এবং দীর্ঘ পাল্লার ক্যালিবার সাবমেরিন লঞ্চ ক্ষেপণাস্ত্র। প্রথমে পরিকল্পনা ছিল এই সাবমেরিনে 500 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র সংযোজন করা হবে, কিন্তু এখন এতে 1500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। এই পরিবর্তন ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত লাভজনক। ভারত এখন এমন একটি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের অধিকারী হবে, যা গভীর সমুদ্রের নিচে লুকিয়ে থেকে জলের উপর না উঠে বহু দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। এটি ভারতের সামুদ্রিক শক্তিকে এক নতুন দিশা দেবে, বিশেষত ভারত মহাসাগর অঞ্চলে, যেখানে চীন ও পাকিস্তান জাতীয় চ্যালেঞ্জগুলি ক্রমাগত বেড়েই চলেছে। অকুলা ক্লাস সাবমেরিন সম্পর্কে যদি বলি, এটি রাশিয়ার প্রজেক্ট 971 এর অধীনে তৈরি। এর ওজন প্রায় 8000 টন এবং এটি 30 নটিক্যাল স্পিডে জলে চলতে পারে। এর গভীর জলে গিয়ে কাজ করার ক্ষমতা প্রায় 530 মিটার এবং এতে 70 জনের বেশি ক্রু সদস্যের একটি দল নিযুক্ত থাকে। এই সাবমেরিনটি বিশ্বের সবচেয়ে বড় না হলেও এর কার্যক্ষমতা এবং নিঃশব্দতায় এটি অত্যন্ত বিপজ্জনক বলে ধরা হয়। এই চুক্তির সবচেয়ে বড় লাভ হল, ভারত এমন একটি অস্ত্র পেতে চলেছে যা শুধু শত্রুদের চমকে দেবে না, বরং ভবিষ্যতে ভারতের দেশীয় নিউক্লিয়ার সাবমেরিন প্রকল্পকেও গতি দেবে। বর্তমানে ভারতের কাছে INS অরিহন্ত এবং INS অর্ঘাট নামের দুটি SSBN অর্থাৎ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে, কিন্তু এই শ্রেণীর সাবমেরিন পরিচালনার ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা এখনও সীমিত। এই রাশিয়ান সাবমেরিনের মাধ্যমে ভারত প্রযুক্তি, পরিচালনা এবং কৌশলের স্তরে অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি এটি ভারতের প্রজেক্ট 76কেও সমর্থন করবে, যার অধীনে দেশে 6টি দেশীয় নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন তৈরি করার পরিকল্পনা রয়েছে। রাশিয়া যে ধরনের ক্ষেপণাস্ত্র এই আপগ্রেডেড সাবমেরিনে দিতে চলেছে, সেগুলি পরীক্ষিত ও সফল প্রমাণিত। রাশিয়া এগুলির ব্যবহার সিরিয়া এবং ইউক্রেনের মতো একাধিক যুদ্ধে করেছে, অর্থাৎ ভারত শুধু প্রযুক্তিই নয়, একটি নির্ভরযোগ্য অস্ত্রও পাচ্ছে। এখন প্রশ্ন হল, ডেলিভারিতে দেরি হলো কেন? এর সবচেয়ে বড় কারণ ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ রাশিয়ার ডিফেন্স প্রোডাকশন এবং লজিস্টিক চেইনকে অনেকটাই প্রভাবিত করেছে। এর পাশাপাশি কোভিড-এর কারণে বৈশ্বিক স্তরে সাপ্লাই চেইনে যে বিঘ্ন ঘটেছিল এবং ভারতের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট প্রযুক্তিগত স্পেসিফিকেশনের অনুরোধ, এই দেরির পেছনে এগুলিরও ভূমিকা ছিল। এটাই প্রথমবার নয় যখন ভারত রাশিয়া থেকে নিউক্লিয়ার সাবমেরিন নিচ্ছে। এর আগেও ভারত INS চক্র এবং INS চক্র সেকেন্ড রাশিয়া থেকে লিজে নিয়েছিল। INS চক্র সেকেন্ড 2012 সালে লিজে নেওয়া হয় এবং 2021 সালে ফেরত দেওয়া হয়।
এখন যখন এই নতুন সাবমেরিন ভারতে আসবে, এটি দেশের কৌশলগত ক্ষমতা 3 গুণ বাড়িয়ে দেবে। এর ফলে ভারতের সাবমেরিন ভিত্তিক নিউক্লিয়ার ত্রিভুজ, অর্থাৎ নিউক্লিয়ার ট্রায়াড আরও শক্তিশালী হবে, এবং এটি ভারতকে ভারত মহাসাগর অঞ্চলে একটি স্থায়ী সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। বন্ধুগণ, ভারত ও রাশিয়ার এই বন্ধুত্বের জন্য কমেন্ট বক্সে অবশ্যই একটি জয় হিন্দ লিখবেন। পাশাপাশি আমেরিকার তরফ থেকে প্রস্তাবিত 500% ট্যারিফ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই রকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে ফেলুন। জয় হিন্দ, জয় ভারত।